আমরা গত ক্লাসে মোমেন্ট কোফিশিয়েন্ট প্রসিডিউরের স্ল্যাবের ডিজাইন শুরু করি এবং এখানে স্টেপ 4 এসে থামি, ক্যালকুলেশন অফ ডিজাইন মোমেন্ট। তো ক্লাস ভিডিও তো তোমরা দেখে নিবে যে আমরা এই যে মোমেন্ট ক্যালকুলেশন গুলো কিভাবে বলেছিলাম। কিন্তু যে ব্যাপারটা হলো যে এখানে আমরা গত ক্লাসে বললাম যে ইন্টেরিয়র সাপোর্ট অর এক্সটেরিয়র সাপোর্ট যাই বলি না কেন, যেই নেগেটিভ মোমেন্টই হোক না কেন, এটা কিন্তু একটা ফর্মুলার মাধ্যমে বের করতে হচ্ছে, এবং মিডস্পান পজিটিভ মোমেন্টও কিন্তু একটা ফর্মুলা। আমরা যখন ওয়ান ওয়ে স্ল্যাব পড়িয়েছিলাম বা বিম পড়াইছিলাম, সেখানে কিন্তু এক্সটেরিয়র সাপোর্ট, ইন্টেরিয়র সাপোর্ট অথবা মিডস্পানে একটা সোজা সোজা ফর্মুলা ছিল। ফর এক্সাম্পল 1/16 WTL স্কোয়ার, মিডস্পানে হতে ছিল 1/14 WTL স্কোয়ার। অনেক খুব সোজা ফর্মুলা গুলো ছিল। একই জিনিস সেম এখানেও আমরা যদি এটাকে ওখানকার সাথে মিলাই, ফর এক্সাম্পল মিড স্পানে হয়তো বা এক্সটেরিয়র সাপোর্টে এরকম ছিল 1/16, এটা বিমে 1/16 WT ln স্কোয়ার। নাও সেম জিনিস কিন্তু এখানেও তা প্রযোজ্য। এই যে 1/16 এটা একটা কোএফিসিয়েন্ট, মানে একটা ফিক্সড ভ্যালু 1/16, সেটাই কিন্তু এখানে আছে। এই যে এটা এখানে সিম্বল হিসাবে লেখা আছে এবং এটা আমরা টেবিল থেকে বের করব। তারপর এই যে ডব্লিউ, এটাই হচ্ছে WT, আর এল এ আমরা বলেছি এল এ হচ্ছে ক্লিয়ার স্পান ইন শর্ট ডিরেকশন, মানে যেই ডিরেকশনে আমি মোমেন্ট বের করব ওইটার ক্লিয়ার স্পান। এখানেও তাই কিন্তু এল এন মানে ক্লিয়ার স্পান। আমরা যদি শর্ট ডিউরেশনে থাকি তাহলে এল এন মানে ওই ডিরেকশনের ক্লিয়ার স্পান, মানে ফেস টু ফেস বিমের। লং থাকলে লং এও। সুতরাং সেম জিনিস, তবে এক একটা জায়গায় এক এক রকম পদ্ধতিতে যেহেতু মোমেন্ট গুলো বের করা হয়, সব জায়গায় কিন্তু এক খাটবে না, একই ফর্মুলা কিন্তু সব জায়গায় খাটে না। যেটা ওয়ান ওয়ে স্ল্যাব হলে একরকম হবে ডেফিনেটলি, বিম হলে আরেক রকম হবে, টু ওয়ে স্ল্যাব হলে আরেক রকম হবে। তো এবং শুধু তাই না, যেই প্রসিডিউর আমরা ফলো করব সেই অনুযায়ীও আমাদের সিম্বল ইউজ করতে হবে। আমরা এখন মোমেন্ট কোফিশিয়েন্ট প্রসিডিউরে যাচ্ছি, সেই জন্য আমরা তাদের নির্ধারিত ফর্মুলা ইউজ করতেছি এবং সেই সমস্ত সিম্বল গুলো বোঝার চেষ্টা করতেছি। বাট সিম্বল গুলো মানে অন্যরকম দেখা গেলেও তার সাথে যে আমাদের পূর্ববর্তী ফর্মুলা গুলোর যে একটা মিল আছে, সেটাই আমরা তোমাদেরকে দেখাইলাম। সো এখানে 1/16 দেওয়া আছে, আর এখানে আমরা এই এই কোফিশিয়েন্ট গুলো জাস্ট টেবিল থেকে বের করে নেব। আমরা টেবিলে যাব একটু পরে। একই অবস্থা, মিড স্পান পজিটিভ, এটা হচ্ছে শর্ট ডিরেকশন, বি মানে লং ডিরেকশন। সো এখানেও এই যে ফর্মুলাটা দুইটা করা আছে। প্রথমটা হচ্ছে ডেড লোডের জন্য মোমেন্ট, সেকেন্ডটা হচ্ছে লাইভ লোডের জন্য মোমেন্ট। তারপর এই দুইটা যোগ করলেই আমরা টোটাল মোমেন্ট পাবো। আগে কিন্তু এরকম ডেড লোডের মোমেন্ট আর লাইভ লোডের মোমেন্ট আলাদা ছিল না, দুইটাকে একত্রে যোগ করতাম মিড স্পানে। ফর এক্সাম্পল WT সমান, আমরা দুটোকে কিন্তু একসাথে যোগ করে নিয়ে আসতাম 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। কিন্তু এখানে আলাদা করা হলো কেন? কারণ আছে। তোমরা কিন্তু অনেক বিল্ডিং আমরা দেখেছি যে কথার কথা সারাদিন লাইভ লোড থাকে না। মনে করো গুদামঘর, রেস্ট হাউস, ওয়্যার হাউস, শুধুমাত্র রেসিডেন্সিয়াল বিল্ডিং এ 24 ঘন্টা লাইভ লোড আর ডেড লোড থাকে। কোনো না কোনো ক্ষেত্রে অল্প হোক বেশি হোক মানুষ থাকবেই। সব বিল্ডিং বা সব প্রকার স্ট্রাকচারে কিন্তু লাইভ লোড থাকে না। ফর এক্সাম্পল একাডেমিক বিল্ডিং এ দিনের বেলায় ক্লাস হয়, তখন লাইভ লোড পরিপূর্ণভাবে থাকে, কিন্তু রাতের বেলা একেবারে লাইভ লোড থাকে না। আরেকটা হলো, কখনো এক রুমে লাইভ লোড থাকে, কখনো আরেক রুম খালি থাকে। ফর এক্সাম্পল পাশাপাশি 3টা ক্লাসরুম আছে। এখন পাশাপাশি 3টা ক্লাসরুমকে আমরা যদি বিমের মতন বা স্ল্যাবের মতন দেখাই, তখন কিন্তু ওকে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তাহলে ক্লাসরুম 1 2 3, এগুলি হচ্ছে কি স্ল্যাব, আর এগুলো হচ্ছে বিম। তাহলে প্রথম ক্লাসরুমে লাইভ লোড আছে, দ্বিতীয় ক্লাসরুমে কিন্তু খালি। তৃতীয় ক্লাসরুমে কি ক্লাস হচ্ছে, তার মানে 1 নম্বর ক্লাসরুমে লাইভ লোড আছে, ডেড লোড আছে।
3 নম্বর ক্লাসরুমে লাইভ লোড আছে, ডেড লোড আছে, বাট 2 নম্বর ক্লাসরুমে শুধু ডেড লোড আছে, লাইভ লোড নাই, কারণ ক্লাস হচ্ছে না। তো এই যে চেঞ্জ হয়, এই চেঞ্জটুকু কিন্তু হিসাবে নিতে হবে, কারণ লাইভ লোডের পরিমাণ কিন্তু কম না, অনেক। এখন যখন লাইভ লোড থাকবে তখন একরকম ডিজাইন হবে, একরকম মোমেন্ট হবে, লাইভ লোড না থাকলে আরেক রকম হবে। তো এই যে ম্যাটার্সটা, সেটাই হিসাবে আনার জন্য আলাদা আলাদা দুইটা মোমেন্ট বের করা হয়েছে, একটা লাইভ লোডের, একটা ডেড লোডের। ফর্মুলাটা এর সাথে মিলাচ্ছি, ডাব্লিউ টি মিড স্পানে বিমের মোমেন্ট ছিল 1/14, ইভেন ওয়ান ওয়ে স্ল্যাবেও সেই ফর্মুলাটা এইটা। এটা হলো বিমে অথবা ওয়ান ওয়ে স্ল্যাব, যেটা চ্যাপ্টার 5-এ আমরা করেছি। এটা হচ্ছে মিড স্পানের পজিটিভ মোমেন্ট ফর্মুলা, ছোট্ট একটা ফর্মুলা। নাও নাও আমাদের 2 ওয়ে স্ল্যাবে মোমেন্ট কোএফিসিয়েন্ট এর সাথে মিল কোথায়? এটাতে এই এখানে মিলটা নাই, এখানে ডাব্লিউটির ভিতরে ডেড এন্ড লাইভ লোড ঢুকে আছে, কিন্তু এখানে আলাদা ডেড লোড, এই যে ডাব্লিউ সাফিক্স ডিএল, শব্দটা হচ্ছে এরকম, ডাব্লিউ সাফিক্স ডিএল, এর অর্থ হচ্ছে এটা হলো ডেড লোড। আর এই যে এখানে আছে ডাব্লিউ এল এর লাইভ লোড, আর এল এ হচ্ছে ক্লিয়ার স্পান ইন শর্ট ডিরেকশন, ক্লিয়ার স্পান শর্ট ডিরেকশন, আর সি এ ডট ডিএল আর সি এ ডট এল এল এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। এখন এর সাথে আমি যদি মিলাই, এই যে কোএফিসিয়েন্ট, এই যে ক্লিয়ার স্প্যান, বাট এটা টোটাল ডেড লোড এন্ড লাইভ লোড। এখানে আমরা যদি একসাথে নিতাম তাহলে তো এই দুইটা একসাথে হয়ে যেত এগুলির মতন। কিন্তু ওই যে বললাম মিড স্পানে কেন নয়, হয়তো তোমরা জিজ্ঞেস করবে স্যার ইন্টারনেগেটিভ যখন আমরা বের করেছি এখানে তো লাইভ লোড ডেড লোড একসাথে বসানো হয়েছে এই যে ডাব্লিউর ভিতরে, আলাদা করা হয়নি, কিন্তু মিড স্পানে কেন করা হলো? তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমরা বলেছি মিড স্পানে সবচেয়ে বেশি ডিফ্লেকশন হয়, সাপোর্টের কাছে কম। সবচেয়ে বেশি ডিফ্লেকশন হচ্ছে মিড স্পানে, তার মানে মিড স্পানে হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা, যেখানে লাইভ লোড কাউন্ট করলে একরকম হবে, না করলে আরেক রকম হবে। তো স্বাভাবিকভাবে সেই জন্য মিড স্পানে আলাদাভাবে ডেড অ্যান্ড লাইভ লোডের জন্য আলাদা আলাদা মোমেন্ট বের করে, যদি লাইভ লোড না থাকে তখন একজনের দেখলো যে তার লাইভ লোড নাই, তাহলে সুন্দর করে এই যে অংশটুকু বাদ দিয়ে দিবে, শুধু এই অংশটুকু নিয়ে সে মিড স্পানে কাজ করবে। ডেড লোড তো জীবনও জিরো হবে না, ওটা থাকবে, কিন্তু লাইভ লোড জিরো হতে পারে, তো সেই জন্য এটা আলাদা করা হয়েছে। এখন যদি ফর্মুলাটাতে আলাদা করা না থাকতো আর একজন দেখলো যে তার লাইভ লোড নাই, তখন কিন্তু তাকে কিন্তু লাইভ লোডটা দিয়েই বাধ্য হয়ে কাজটা করতে হতো, কারণ ফর্মুলার মধ্যে যদি ডাব্লিউটি থাকে তাহলে ডাব্লিউটি লাইভ লোড না থাকলেও লাইভ লোডটাকে ঢুকাতে হবে 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড হিসাবে। কিন্তু এখানে কিন্তু তা করতে হচ্ছে না, আরামে আলাদা আলাদা করবে সে, ওইটাই এখানে বলা হয়েছে। তো আমরা এখন টেবিলগুলি দেখবো, সিএ নেগেটিভ বলি কি সিবি নেগেটিভ, এটা হচ্ছে টেবিল, প্রথম টেবিলে, আর বাকি দুটো হচ্ছে দ্বিতীয় টেবিলে। টেবিল 7.1, এটা হচ্ছে যে কোফিশিয়েন্ট যেটা আমরা দেখাইলাম তোমাদের, ইউ ক্যান সি এই যে এম এ নেগেটিভ, এম বি নেগেটিভ, এটা হলো ইন্টেরিয়র, মনে রাখতে হবে এটা হচ্ছে নেগেটিভ, ইন্টারো নেগেটিভ আছে আমাদের, এক্সট্রো নেগেটিভের কিন্তু কোনো টেবিল নাই, শুধুমাত্র ইন্টারো নেগেটিভের টেবিল। ওকে, ইন্টারো নেগেটিভ টেবিলের এম এ নেগেটিভ, এম বি নেগেটিভ মানে মোমেন্ট ইন শর্ট ডিরেকশন, আর নিচেরটা হচ্ছে মোমেন্ট ইন লং ডিরেকশন। ফর্মুলাটা দেখতে পাচ্ছি, সি এ নেগেটিভ ডাব্লিউ এল স্কোয়ার, আমার ডাব্লিউ আমরা জানি 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এলও আমরা জানবো, জানি না কি সি এ নেগেটিভ অথবা সিবি নেগেটিভ। এই দুটো কিভাবে টেবিল থেকে বের করতেছে সেটা শেখাচ্ছে এখন। ওকে, এই টেবিলের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা অনেকগুলো কলাম দেখতে পাবো। প্রথম কলামে আছে রেশিও, প্যানেল রেশিও, যেটা গত ক্লাসে বলেছি, প্যানেল রেশিও মানে এল এ বাই এল বি। এল এ হচ্ছে ক্লিয়ার স্প্যান ইন শর্ট ডিরেকশন, এ মানে শর্ট ডিরেকশন কি মিন করে এখানে, এল বি হচ্ছে ক্লিয়ার স্প্যান ইন লং ডিরেকশন, তাহলে এম পেয়ে যাব। এবং এম এর মান এখানে আমরা দেখতে পাচ্ছি রেডিমেড কিছু বসানো আছে, দশমিকের পর 2 ডিজিট করে আছে, খেয়াল রাখতে হবে। এর অর্থ তৃতীয় ডিজিট 5 বা 5-এর বেশি হলে দ্বিতীয় ডিজিট 1 বাড়বে,
মানে 2 ডিজিটের বেশি নেওয়া যাবে না দশমিকের পর। ওকে, এটা ক্লিয়ার হলো। নাও ডান পাশে আমরা অনেকগুলো কেস দেখতে পাচ্ছি, কেস 1 থেকে শুরু করে কেস 9। এগুলো কি মিন করে? এটা আসলে মিন করে আমাদের প্যানেলের মানে প্রকারটা কিরকম। সো এটা বুঝাবার জন্য ভালো করে যদি তোমরা দেখো যে প্রথম যে কেস 1, একটা প্যানেল দেখতে পাচ্ছ, এই যে একটা প্যানেল। প্যানেলে যে ছবিটা আমি লাল দাগ দিলাম, এই যে চারটা চারটা যে দাগ আছে, এটাকে চারটা বিম মিন করতেছে, কিন্তু চারটা সাপোর্ট বা বিম। আর মাঝেরটা কি? প্যানেল। আমরা বলেছি যে প্যানেল হচ্ছে স্ল্যাবের ওই অংশটুকু যার চারিদিকে চারটা বিম থাকে। এরকম অসংখ্য প্যানেলের সমন্বয়ে একটা ফ্লোর বা স্ল্যাব হয়। ওকে, কিন্তু এই ছবিগুলির প্রত্যেকটার সাথে আমরা কিন্তু এরকম দেখতে পাইতেছি, এরকম একটা করে প্যানেলের ছবি আছে। তাহলে পার্থক্য কি? এই সময় 6-9টা কেজের মধ্যে কি পার্থক্য আমরা এগুলি দেখব। প্রথমটার মধ্যে আমরা দ্বিতীয়টার সাথে প্রথমটার পার্থক্য বললে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই দ্বিতীয় কেজে প্যানেলটার চারিদিকে হ্যাশ করা আছে, হ্যাশ, যেটাকে আমরা এইভাবে আসলে দেখাই। তোমরা জানো যে হ্যাশ করা বলা এটাকে। এই যে এটা এখানে কালো হয়ে আছে আর কি, এই যে এরকম। নাও হোয়াট ডাজ দিস মিন? হ্যাশ করা থাকলে বুঝাবে যে এর ওই পাশে আরেকটা প্যানেল আছে। ফর এক্সাম্পল, আমি বাম পাশে একটা ছবি আঁকতেছি, দেখো, সরি ডান পাশে। আমার এটা হচ্ছে একটা আমার প্যানেল, কিন্তু তার পাশে আরেকটা প্যানেল আছে। তাহলে এখানে তিনটা প্যানেল। এই ফ্লোরে কয়টা প্যানেল? তিনটা প্যানেল। আমার টার্গেটেড প্যানেল হচ্ছে লালটা। এখন লালটাকে যদি আমি এই কেজের সাথে মিলায় দেখাইতে চাই, তাহলে আমি জিনিসটাকে কেজের সাথে কিভাবে আঁকবো, দেখো। ওকে, লাল প্যানেলটা আঁকলাম ফার্স্টে, এবং এর উপরে আরেকটা প্যানেল আছে উপরের সাইডে, সেই জন্য এই হ্যাশ করতেছি। এবং পিছনে একটা প্যানেল আছে, এই যে। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে হ্যাশ করা মানে তার পাশে আরেকটা প্যানেল আছে। তার মানে এদিকে কেউ নাই, এই ডিরেকশনেও কেউ নাই। ইউ ক্যান সি, এখানে কেউ নাই, এখানে কেউ নাই। এই যে হ্যাশ হচ্ছে এখানে। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে হ্যাশ মানি তার পাশে একটা করে প্যানেল আছে। সো কেস 2 তে পরিষ্কার চারিদিকে চারটা প্যানেল। কেস 3 তে এই পাশে একটা প্যানেল আছে, ওই পাশে একটা প্যানেল আছে। মনে রাখতে হবে এটা লং ডিরেকশন, এটা কিন্তু শর্ট ডিরেকশন। ডিরেকশন খেয়াল রাখতে হবে কিন্তু আবার, কারণ একই টাইপের অনেক ছবি আছে, আমি দেখাচ্ছি এখন। ইউ ক্যান সি এটারও দুই পাশে দুইটা প্যানেল, এটারও দুই পাশে দুইটা প্যানেল, কিন্তু 3 নম্বর কেজ যেটা, এটা হচ্ছে লং ডিরেকশনে তুমি তোমরা যদি তাকাও তাহলে দুই পাশে দুইটা প্যানেল দেখবা। আর কেস 5-এ শর্ট ডিরেকশনে যদি আমরা তাকাই তাহলে দুই পাশে দুইটা প্যানেল দেব। সুতরাং কেস 3 এবং কেস 5 কিন্তু এক না। তদ্রূপ ভাবে কেস 9 এন্ড কেস 8 এক না। এর এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে আছে। আর কেস 8-এ এখানে আছে, এখানে আছে, এই পাশে আছে। বুঝাই যাচ্ছে কেস 6 হচ্ছে ক্যান্টিলিভার, কেস 7 হচ্ছে ক্যান্টিলিভার। মনে হচ্ছে আপাতত, তা না। এটা কিন্তু ক্যান্টিলিভার না। এখানে আমরা আগে বলেছি চারদিকে যে চারটা দাগ দেখতে পাচ্ছ, এটা চারটা বিম মিন করে। যদি এটা বিম হয়ে যায় সেটা অবশ্যই ক্যান্টিলিভার হবে না, কিন্তু এরকম মিন করলে বোঝা যাচ্ছে কেস 6 এ শুধু এক সাইডে একটা প্যানেল আছে, কেস 7 এই সাইডে একটা প্যানেল আছে। সেই হিসাবে এখন আমরা আমাদের প্যানেল কোনটা, মনে করো একজন ডিজাইন করতেছে, কথার কথা কথার কথা সে ডিজাইন করতেছে, এবং ডিজাইন করার সময় তার প্যানেলটাও মিললো কার সাথে? কেস 2-র সাথে। সে কি করবে? এল এ বের করবে, এল বি বের করবে, এল কে এল বি দিয়ে ভাগ করবে।
দশমিকের পরে 2 ডিজিট নিবে এবং মিলাবে কার সাথে মিলতেছে। মনে করো ওকে এটার সাথে মিলছে, এম এর মান আসছে 0.95। সে যদি শর্ট ডিরেকশনে করে কেস 2, এই যে লং ডিরেকশনে করলে এই যে মান। এবং এটা কোন মান? এই যে এটা লং ডিরেকশনে করলে এইটা। এক্ষেত্রে ডাব্লিউর মান কিন্তু আগে আমরা জানবো 1.2 ডেড লোড যোগ 1.6 লাইভ লোড জানা থাকবে, এল এরটাও মান জানা থাকবে, এল বির মানও জানা থাকবে। এগুলো ক্লিয়ার স্পান, এটা বের করে ফেলবো। কিন্তু আননোন কে ছিল? সিএ নেগেটিভ অথবা লং ডিরেকশন হলে এই নেগেটিভ। এখন যে শর্ট ডিরেকশন মনে করে এটা করতেছে, সে কি করলো? এম এর মান মিলালো 0.95। ওকে সিএ নেগেটিভ, কেস কোনটা তার 2, তাহলে সিএ নেগেটিভের মান কত? 0.050। সে যদি লং ডিরেকশনটা করে তাহলে সিবি নেগেটিভের মান কত? 0.041। কারো যদি কেস 5 থাকে বা কেস 6 থাকে সে অনুযায়ী যাবে। আর যেখানে কিছু নাই সেখানে কি মোমেন্ট জিরো, যেমন এখানে নাই। এখন আসো কারো মান এখানে তো 0.95 0.90, কিন্তু ধরো যে এম এর মান এর মধ্যে ডাইরেক্টলি মিলল না, আসলো 0.0.98। এম এর মান আসছে 0.98, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 0.95, নিচে আছে 0.90, উপরে আছে 10। সেক্ষেত্রে আমরা কি করব? আমার মান কত? এম এর মান কত? 0.98। তো আমাকে দেখতে হবে এম এর মান এখানে 0.98 কোথায় আছে। ওকে 0.98 নাই, আছে সে কার ভিতরেও? এম এর মান 1, এম এর মান 0.95। এম এর মান কত? 1 আর 0.95, এই দুইটার মধ্যে আমার 0.98 আছে, তার মানে ইন্টারপোলেশন করতে হবে। কেউ যদি কথার কথা কেস 2 বের করে এবং সে যদি সিএ নেগেটিভ বের করে, এম এর মান যদি 1 হয় তাহলে সিএ নেগেটিভের ভ্যালু কত? এম এর মান যদি 0.95 হয়, সিএ নেগেটিভের ভ্যালু কত? এত। তাহলে সিএ নেগেটিভ আমার এম এর মান কত? 0.98। এটার ইন্টারপোলেশন করে বের করতে হবে সিএ নেগেটিভের মান। তো সেটা হলো ইন্টারপোলেশনের মাধ্যমে তোমরা এগুলো শিখছো ম্যাথে, যে হাউ টু ইন্টারপোলেট করতে হয়। বুঝাই যাইতেছে। তোমার একের জন্য দেখো 0.045 আর 0.95 হলে 0.050, আর গ্যাপ কত? 1, এটা হলো 1 আর এটা কত? 0.95, গ্যাপ হচ্ছে 0.05। গ্যাপ যদি 0.05 কমে, দেখতেই পাইতেছো 0.045 বেড়ে আসতেছে 0.050। আর এখানে আছে 1, আর তোমার এম এর মান কত? 0.98, তার মানে গ্যাপ বাড়লো কত? কমলো কত? 0.02। এক থেকে এখানকার গ্যাপ 0.05। সেক্ষেত্রে আমি যদি কেস 2 কে টার্গেট করি তাহলে এখান থেকে বেড়ে আসতেছে কত? এত। আর যদি তোমার 0.98 হয় তাহলে এক থেকে এখান থেকে এর গ্যাপ কত? 0.02। তখন তার জন্য ইন্টারপোলেট করলে কত হবে? তখন এটার 0.045 এবং 0.50 একটা মাঝামাঝি মান আসবে, বা একটা মান চলে আসবে ইন্টারপোলেশনে। আশা করি সেই ইন্টারপোলেশন তোমরা বের করতে পারবে। একইভাবে এখানে যখন আমরা মিড স্পান পজিটিভ বের করতে যাব, মিড স্পান পজিটিভ আমাকে দুইটা টেবিল লাগবে, টেবিল 7.2 এবং 7.3। ডেড লোডের জন্য একটা কোফিশিয়েন্ট লাগবে, লাইভ লোডের জন্য একটা কোফিশিয়েন্ট লাগবে, আর বাকি এতটুকু কিন্তু আমাদের জানা থাকবে। WDL হচ্ছে 1.2 ডেড লোড, আর WLL হচ্ছে 1.6 লাইভ লোড। তো শুধু জানবো না আমরা কি সিএ ডট ডিএল আর সিএ ডট এল এল। এটা 7.2 প্রথমটা, আর পরেরটা হচ্ছে 7.3 টেবিল থেকে পাবো। আর এগুলি আমরা পাচ্ছি কত? টেবিল 7.1 থেকে। এক্সটারিয়র নেগেটিভের কোনো টেবিল নাই, তোমরা দেখতে পাচ্ছ মিড স্পান পজিটিভ মোমেন্ট বের করে তার 130 চলে যাচ্ছে কি এক্সট্রা নেগেটিভ। তো এখন সিএ ডিএল আর সিএ ডট এল এল একইভাবে বের করবো আমরা, যেভাবে আগে একটু আগে দেখাইছি। তখন আমরা ফার্স্টে সিএ ডট এল এল এর জন্য 7.2 তে আসলাম, এবং
তোমরা দেখতে লেখা আছে পজিটিভ মোমেন্ট বেসড অন টোটাল কি ফ্যাক্টর ডেড লোড, কিন্তু টোটাল লোড না, টোটাল ফ্যাক্টর ডেড লোড, লাইভ লোড না এটার ভিতরে। এই যে সিএ ডট ডিএল, ডাব্লিউ জানা থাকবে, এল এ জানা থাকবে, শুধু সিএ ডট ডিএল বের করতে হবে এখান থেকে, মানে প্রথম অংশটা, দুইটা পার্ট না, প্রথমটা। এখানে সেম প্রসিডিউর, সুতরাং এটা দেখে একই জিনিস। পরবর্তী টেবিল থেকে বাকি অর্ধেক, এখানে দেখো এটা হলো বাকি অর্ধেকের জন্য, লাইভ লোডের জন্য, এই যে সি ডট এল এল, আর এই অংশটুকু জানা থাকবে। তারপর 7.2 ওই অংশ আর 7.3 এই অংশ দুটাকে যোগ করলে আমরা টোটাল পজিটিভ মোমেন্ট অ্যাডমিটেন্স পেয়ে যাব। প্রসিডিউর সেম হবে, যার যদি কেস 2 থাকে কারো এবং এম এর মান যদি 0.95 থাকবে, তখন একবার এই যে সি ডট এল এল এর মান একবার এটা হবে, আর যদি সিবিএলএল বের করে তাহলে হবে এইটা। সো অঙ্ক করার সময় এটা তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। মোমেন্ট তো বের করা শিখাই দিলাম, টেবিলটা ভালো করে দেখবে। তারপর স্টেপ 5, এটা তোমাদের সবাই জানে কিভাবে ডি চেক করতে হয়, এটা হলো ডি চেক। তোমরা বিমেও পড়ছো, ওয়ান ওয়ে স্ল্যাবে পড়ছো, সবচেয়ে বড় মোমেন্টটা নিতে হয়, রো ইকুয়াল টু রো ম্যাক্স ধরতে হয়, তাহলে এম ইকুয়াল টু 5 mn করে ডি বের করতে হয়। এটা এখানে করা হয়েছে সেম। ডি যদি ওকে হয়ে যায় তখন কি রেইনফোর্সমেন্ট বের করতে হবে, এবং রেইনফোর্সমেন্ট বের করার একই ফর্মুলা যেটা তোমরা আগেও শিখে আসছো, এ এর সমান রো বিডি। এবং ওয়ান ওয়ে স্ল্যাবেও তোমরা এটা জানো, কিন্তু কিন্তু এই মান অবশ্যই টেম্পারেচার স্টিলের বড় বা সমান হইতে হবে, এটাও তোমরা দেখছো। এবং এটাও জানো যে বি মানে 1 ফিট স্ট্রিপ, আর যদি পুরাটা নিয়ে নাও তাহলে তো পুরাটাই, কলাম স্ট্রিপ পুরাটা, মিডল স্ট্রিপ পুরাটা, তখন বির মান কলাম স্ট্রিপেরটা বসাবা, আর মিডল স্ট্রিপ হলে মিডল স্ট্রিপেরটা বসাবা। আর যদি 1 ফিট করে আমরা করি তাহলে পার ফিটে আসবে স্টিল। আর রো এর এই ফর্মুলা তোমরা জানো। এখানেও এই যে বি আর ডি, যেই ডিরেকশনে থাকবো সেই ডিরেকশনে ডি, লং ডিরেকশনে থাকলে লং ডিরেকশন, শর্ট ডিরেকশন থাকলে শর্ট ডিরেকশনে ডি বের করতে হবে। আর বিটা হবে, আমরা যদি 1 ফিট নেই তাহলে স্টিলটা আসবে পার ফিটে, যেমন ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা কিন্তু ইঞ্চি স্কোয়ার পার ফিট বলছি, আর যদি আমরা পুরা স্ট্রিপের উইথ নেই তাহলে টোটাল স্টিলটা চলে আসবে। আর এটা তো আমরা জানি, টেম্পারেচার স্টিল রোএসটি বিএইচ, এবং রোএসটির মান 0.0020, এফ এর মান যদি এত হয় 0.0018, যদি এফ এত হয়, এটা আমরা আগেই জানি। এবং ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা স্পেসিং বের করতে হবে, তোমরা সবাই জানো যে স্পেসিং বের করতে হয়, ওইখানেও আমরা এই স্পেসিং ফর্মুলাটা ইউজ করেছি এবং এস ম্যাক্স এর সাথে তুলনা করেছি। তবে ওয়ান ওয়ে স্ল্যাবে এস ম্যাক্স ফর্মুলাটা ছিল এরকম দুইটা, ওখানে দুইটা এস ম্যাক্স ফর্মুলা ছিল, একটা হলো মেইন বারের জন্য প্রাইস এইচ, আর এস ম্যাক্স 18 ইঞ্চি, এই দুটার মধ্যে ছোটটা, আর এইচ হচ্ছে স্ল্যাব থিকনেস। এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের মেইন বারের এসম্যাক্স, কিন্তু টু ওয়ে স্ল্যাবের মেইন বারের এসম্যাক্স একটু চেঞ্জ হয়েছে, ইউ ক্যান সি এসম্যাক্স সমান স্মলার অফ টুয়াইস এইচ অর 18 ইঞ্চি। তার মানে এখানে প্রথম ফর্মুলা আসতেছে এসম্যাক্স সমান 2H, আর দ্বিতীয় ফর্মুলা হচ্ছে এসম্যাক্স সমান 18 ইঞ্চি, যেটা আগেও ছিল। এখানে হালকা চেঞ্জ আসছে, এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান ওয়ে স্ল্যাবে মেইন বারে আছে 3H। ওয়ান ওয়ে স্ল্যাবে কর্নার রেনফোর্সমেন্ট জিনিসটা ছিল না ওখানে, আর ওয়ান ওয়ে স্ল্যাবে আমরা শর্ট ডিরেকশনে মেইন বারটা বসাইছিলাম এবং লং ডিরেকশনে টেম্পারেচার বারটা বসিয়েছিলাম। সেই জন্য ওয়ান ওয়ে স্ল্যাব ভিডিওটা ভালো করে দেখবে তোমরা, অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। ওটাতেও যদি গ্যাপ থেকে থাকে তাহলে আবার এই টু এ স্ল্যাব অনেক সমস্যা হবে বুঝতে। কর্নার রেনফোর্সমেন্ট জিনিসটা কি, নাম দেখো কর্নার, মানে কোনায় দেওয়া হয়, বাংলায় যেটাকে আমরা বলি কোনায় দেওয়া হয়। কর্নার রেনফোর্সমেন্টটা আসলে অন্য কোনো স্ল্যাবে থাকে না, শুধুমাত্র বিম কানেক্টেড টু এ স্ল্যাবে থাকে। তোমাদেরকে স্মরণ করাই দিতে চাচ্ছি যে
টু-ওয়ে স্ল্যাব 5 রকম তোমরা জানো। একটা হলো বিম কানেক্টেড, যেটা অরিজিনাল নাম হচ্ছে এজ সাপোর্টেড স্ল্যাব। সেকেন্ডটা হচ্ছে ফ্ল্যাট প্লেট, যার বিম নাই, ড্রপ প্যানেল নাই, কলাম ক্যাপিটাল নাই। পরেরটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব, যার বিম নাই কিন্তু কলাম ক্যাপিটাল বা ড্রপ প্যানেল আছে। ফোর্থ হচ্ছে অফেল, এবং ফিফথ হচ্ছে রিব বা জয়েস্ট। আর এই যে 5টা আমরা টু স্ল্যাব বললাম, তার মধ্যে শুধুমাত্র বিম কানেক্টেড বা এজ সাপোর্টেড স্ল্যাব সিস্টেমেই আমরা এই কর্নার রেনফোর্সমেন্টটা দেখি। এটা অতিরিক্ত রেনফোর্সমেন্ট। কিরকম? আমরা সাধারণত টু স্ল্যাবে 2টা ডিরেকশনে রেনফোর্সমেন্ট বসাতে হবে, একটা হলো শর্ট ডিরেকশনে আর একটা হলো লং ডিরেকশনে। তাহলে অতিরিক্ত এই যে কর্নার রেনফোর্সমেন্টটা কোথায় আসলো, কেন আসলো, সেটা আমরা এখন জানবো। তো আমরা একটা সাইট থেকে একটা ছবি শেয়ার করার চেষ্টা করতেছি কর্নার রেনফোর্সমেন্টের। এটা হচ্ছে একটা ছাদ, রুফটপ। রুফটপ ছাদ, কর্নার রেনফোর্সমেন্টটা পরিষ্কার বুঝতেই পারতেছো, রুফটপে দেওয়া হয়। একটা বিল্ডিং এ অনেকগুলি ফ্লোর থাকে, অনেকগুলি, অনেকগুলো স্ল্যাব থাকে। তো তার মধ্যে সব ম্যাক্সিমাম হয় ফ্লোর, আর একটা ফ্লোরকে আমরা রুফটপ বলি, যেটা একেবারে টপে থাকে। প্রত্যেকটা কিন্তু স্ল্যাব। আবার প্রতিটা স্ল্যাবে আমরা তোমাদেরকে দেখাচ্ছি অসংখ্য প্যানেল থাকে। এন্ড হোয়াট ইজ দ্য প্যানেল? চারদিকে বিমের মাঝে স্ল্যাবের যে অংশটুকু ভাগ হয়ে গেছে ওগুলোকে এক একটা প্যানেল বলে। তো স্ল্যাব 2 রকম, শুধু টপটা হচ্ছে রুফটপ বা ছাদ বাংলায় আমরা বলি, আর বাকিগুলিকে আমরা ফ্লোর বলি। ফ্লোর বলি, ফ্লোরে কিন্তু এই কর্নার রেইনফোর্সমেন্টটা বসানো হয় নাই, এটা রুফটপে বসানো হয়েছে। তাহলে তোমরা একটা মেসেজ পেয়ে গেলা যে কর্নার রেইনফোর্সমেন্ট কোথায় বসে? রুফটপে বসে। কোন রকম স্ল্যাবে বসে? টু-ওয়ে স্ল্যাব তো 5 রকম, কোনটাতে? বিম কানেক্টেড বা এজ সাপোর্টেড ইয়া টু-ওয়ে স্ল্যাবে বসে। অন্য কোনো 4টা যে আরো টু-ওয়ে স্ল্যাব আছে ওটাতে বসে না। তারপর যে এখানে ইনফরমেশনটা আছে দেখতে পাইতেছে যে কর্নার রেইনফোর্সমেন্টের কিন্তু আবার কর্নার প্যানেল। আমরা যে প্যানেলটা যদি দেখি, আমরা বলেছি প্যানেল মানে চারদিকে বিম থাকে, মাঝের অংশটুকুকে প্যানেল বলে। সো ইউ ক্যান সি দ্যাট এই প্যানেল, এই যে বিমটা যাচ্ছে, এই যে একটা বিম আর এই যে একটা বিম, 2টা বিম দেখতে পাচ্ছ, বাকি 2টা বিম এই পাশে আছে। এবং ইফ ইউ তোমরা যদি তোমার দৃষ্টিগোচর এদিকে করো আর তোমরা যদি এদিকে করো, তো আমরা বুঝতেই পারতেছো এই পাশে আর কোনো প্যানেল নাই, এই পাশেও নাই, এখানেও নাই। এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ছাদে দাঁড়িয়ে আছি আমরা, কারণ ও নিচে, অনেক নিচে দেখা যাচ্ছে এটা। এই যে ছাদ বা রুফটপ, রুফটপের আমরা কোন প্যানেলে আছি? একেবারে কর্নার প্যানেলে আছি। তোমরা প্যানেলের শ্রেণী বিভাগও শিখে আসছো, ইন্টেরিয়র প্যানেল, এক্সটেরিয়র প্যানেল 2 রকম, লং ডিরেকশন এক্সটেরিয়র, শর্ট ডিরেকশন এক্সটেরিয়র, আর একটা আছে কর্নারে থাকে, কর্নার প্যানেল। কর্নার প্যানেল কোনটা? প্যানেলের 4টা দিক থাকে। এই এদিকে, এদিকে কোনো প্যানেল নাই, এদিকে কোনো প্যানেল নাই, মানে যেই প্যানেলের 2 দিকে কোনো রকম প্যানেল থাকে না সেটি কর্নার প্যানেল। আর এক্সটেরিয়র প্যানেল কি? যেই প্যানেলের যে কোনো একটা দিকে প্যানেল থাকে না। আর ইন্টেরিয়র প্যানেল কি? যেই প্যানেলের চারিদিকে আরো 4টা প্যানেল থাকে, তাকে আমরা ইন্টেরিয়র প্যানেল। তাহলে কর্নার প্যানেল হচ্ছে যেই প্যানেলের 2 দিকে কোনো প্যানেল নাই, যেমন এটার, তার মানে এটার নাম কর্নার প্যানেল। তাহলে আরো একটা কন্ডিশন চলে আসলো, কি কন্ডিশন? টু-ওয়ে স্ল্যাব হইতে হবে, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, টু-ওয়ে স্ল্যাব আবার 5 রকম, তার মধ্যে অনলি বিম কানেক্টেড বা এজ সাপোর্টেড ফ্লোর হইতে হবে, মানে স্ল্যাব হইতে হবে। তৃতীয় কন্ডিশন কি? এটা রুফটপ হইতে হবে। চতুর্থ কন্ডিশন কি? রুফটপের অনেকগুলি প্যানেল থাকবে, যত শুধুমাত্র যতগুলি কর্নার প্যানেল আছে সেই কর্নার প্যানেলে এরা বসবে। পঞ্চম কন্ডিশন কি? কর্নার প্যানেলের আবার কর্নারে বসছে, ইউ ক্যান সি, একেবারে কর্নারে। এর মধ্যে কিছু বিদ্যুতের রেনফোর্সমেন্ট দেখতে পাচ্ছ, একেবারে কর্নারে বসছে, কর্নার প্যানেলের কর্নারে। তার মানে একটাই কর্নার প্যানেলের একটাই কর্নার হবে, এরকম যদি আরো 3টা কর্নার প্যানেল থাকে তাহলে আরো 3টা কর্নার হবে।
প্রতিটা কর্নার প্যানেলের কর্নারে বসানো হবে। নাও কিভাবে বসানো হয়েছে আমরা জিনিসটা যদি দেখি, এর লং শর্ট ডিরেকশনটা আমরা তোমাদেরকে আগে দেখাচ্ছি। এই যে আমরা লাল কালি দিয়ে যে বারটা আঁকতেছি, এই স্ল্যাবের শর্ট ডিরেকশন। ওকে, একটা বার দেখাচ্ছি। ওকে, এই যেটা নিচ দিয়ে গেছে, এবং এটা এই বারটা হচ্ছে ক্র্যাঙ্ক বার। এই যে উঠে গেছে পরে। আর লং ডিরেকশনের বারটাকে আমরা নীল কালি দিয়ে আঁকতেছি, তার মানে এতে দুইবারই আছে, লং শর্ট দুটেই আছে। এই যে নীলটা যাচ্ছে, লং শর্ট আছে, সবই আছে ঠিক, এবং ইন্টার এক্সটেরিয়র সবই আছে। এই যে এখানে যে বারটা আমরা বসাইছি, তোমরা দেখতেই পাইতেছো যে কর্নার রেইনফোর্সমেন্টটা বসানো হয়েছে তার উপরে। তার কি উপরে? তার উপরে, তাহলে এখানে বসবে, এটা কার উপরে বসছে তাহলে? ভালো করে যদি দেখো, এই জায়গায়, এই জায়গায় লালটা উপরে, আর লংটা নিচ দিয়ে গেছে এভাবে। আর উপরে যখন গেছে লংটা, লংটা এখানে নীলটা উপরে, এই আর লালটা নিচে। দুই ডিরেকশন দুই রকম তোমরা দেখতে পাইতেছো। যাই ঘটুক, এই পুরো সেটের উপরে এরকম করে রেনফোর্সমেন্ট বসানো আছে, এবং কিভাবে বসাইছে সেটা এখন আমরা ফার্স্ট আঁকতেছি। দেখো কর্নারকে ডায়াগোনাল করে প্রথম যে বড় বারটা আসতেছে, এই যে এরকম করে ডায়াগোনালি কতটুকু পর্যন্ত বসানো হয়েছে, এতটুকু আর এতটুকু। তাহলে পরের বারটা যখন সে বসাইছে, সে যখন পরের বারটা আনতে গেছে, তার লেন্থ কিন্তু আসলে এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসার কথা। তারপরেরটা আসার কথা, মানে লেন্থ সবগুলি সমান হবে না, এই পর্যন্ত। এইভাবে, এইভাবে যাচ্ছে, তার মানে আমি অর্ধেক অংশ দেখাচ্ছি, বাকি অর্ধেক অংশ ওই পাশে একইভাবে থাকবে, এই পর্যন্ত, এই পর্যন্ত। কারণ আমি লেন্থ যদি আমি এতটুকু ফিক্স করে দিই, তারপর আরেকটা যে বার, তুমি দেখতে পাইতেছো এই যে, এই যে যাচ্ছে, তার মানে সবচেয়ে বড় বারটা হবে এটা। শুধু তাই না, তারপর এভাবেও থাকবে, ইউ ক্যান সি এখানে দুইটা লেয়ার। লং শর্ট ডিরেকশন বাদ দিয়ে অতিরিক্ত আরেক সেট এরকম ডায়াগোনালি, লালগুলি হচ্ছে ডায়াগোনালি বসানো হয়েছে, আর নীলগুলি হচ্ছে আহ এভাবে বসানো হয়েছে, লালগুলি নিচে নীলগুলি উপর দিয়ে গেছে এই সেটটার। এটা হচ্ছে কর্নার রেইনফোর্সমেন্ট। কেন এই কর্নার রেইনফোর্সমেন্টটা আমরা দেই? এই কর্নার রেইনফোর্সমেন্টটা দেই কারণ কর্নারে যখন আমরা দেখাইছি তোমাদের ডিফ্লেকশনটা কিন্তু মিড স্প্যানে বেশি। ডিসপ্লে ডিফ্লেকশন, তোমরা যদি ভোল বা পেয়ালার কথা চিন্তা করো, অথবা ডিশ অ্যান্টেনার কথা যদি চিন্তা করো, মাঝে দেখবে গভীর গর্ত, দুই পাশে কিন্তু উঠে আসছে এমনি। তো সামথিং লাইক দ্যাট এখানেও তাই। এখানে তো যখন, এখানে কিন্তু স্ল্যাবটা প্রথমে কি হরিজন্টাল থাকে, যখন লোড আসবে মাঝে চাপ পড়বে, যখন যদি চাপ পড়ে, ঠিক এই অংশটুকু নৌকা যেরকম নৌকার যখন দুই মাথা যেরকম এরকম উঠে যায়, ঠিক এই অংশটুকু কলাম থেকে ভেদ করে উঠে আসতে চাবে এরকম বিম সহ। জাস্ট এরকম নৌকা যেরকম আমরা দেখা, নৌকা কিরকম থাকে, এইরকম থাকে না নৌকা, ঠিক মাথাটা যেরকম চোখ করে উঠে, যে এইটা এতটুকু, এই অংশটুকু, এই যে এরকম দাঁড়াল এই অংশটুকু, এটা একেবারে নৌকার মতন উঠে আসবে। মনে হচ্ছে নৌকা যেরকম সামনের বাগ এবং পিছনের বাগ যেভাবে উঠে যায়। তো ওই যে উঠে যায়, কেন উঠে যায়? কারণ মিড স্পানের ডিফ্লেকশন চলে আসার কারণে। মাঝে
একেবারে মাঝে যখন লোড দিয়ে তোমরা যে কোনো কিছু, তোমরা নিজেরও একটা কাগজ নিলা, একটা পাতা যদি কাগজের টুকরা খাতা থেকে তুলে নাও এবং পাতাটাকে রাখো, একজনকে ধরতে বলো, তারপর তুমি ঠিক পাতার মাঝখানে মাথার চাপ দাও আঙ্গুল দিয়ে, দেখবা যে কোনাগুলো উঠে আসতে চাচ্ছে। তো ওটাও এখানে তাই, যে এই দুই কোনা উঠে আসতে চায় নৌকার মতন, যাতে তার উঠতে না পারে। এই জন্য বারগুলিকে এইভাবে বসানো হয়েছে। এটাকে কর্নার রেইনফোর্সমেন্ট বলে। ফ্লোরে হয় না এটা, কারণ ফ্লোরে কেন হয় না সেটাও দেখাই দিচ্ছি। কারণ ফ্লোরে কিন্তু এই জায়গায় কলাম দাঁড়ায় থাকে প্রতিটা ফ্লোরে, কিন্তু যখন আমরা রুফটপে চলে আসি, এই যে বিমটা গেল, এই যে বিমটা গেল, এখানে কিন্তু নর্মালি কোনো কলাম নাই। তো কলাম না থাকার কারণে এখানে কোনো চাপ সৃষ্টি হয় না। কোনো এভাবে যদি নৌকার মতো উঠে আসতে চায়, আর এখানে যদি আমি এখানে একটা যদি চাপ দিই, তাহলে আর সেটা উঠে আসতে পারবে না। কিন্তু এখানে যেহেতু কোনো কলাম থাকে না, সেই জন্য জিনিসটা সৃষ্টি হয়। তো এটাকে বলে আমরা কর্নার রেইনফোর্সমেন্ট। আমরা যদি আরেকটা ছবি আছে আমার সামনে, এটা আরো ক্লিয়ার। শ্রমিক বানতেছে, তোমরা দেখতেই পাইতেছো। ভালো করে যদি দেখো, এই যে বিম, এই বিম এখান থেকে এটা উঠে আসবে দেখে, সেই জন্য আমরা কর্নার রেইনফোর্সমেন্ট প্রথমটা এখানে, এই যে বারটা আগে ডায়াগোনাল বার, এলো মেন টপ বার, আর এইটা হচ্ছে বটম বার, এইভাবে। তার মানে এরকম ডায়াগোনাল যেটা, এটা উপরে বসাইতে হবে। মেইন ডায়াগোনাল, সবচেয়ে বড় ডায়াগোনাল বারটা হলো এই যে এরকম। এখানে উল্টা পাল্টা করে ল্যাং চ্যাং উল্টা পাল্টা করছে, কিন্তু একটা হিসাব আছে, যে কথার কথা এই সেন্টার থেকে এতটুক পর্যন্ত, আর এখান থেকে এতটুক পর্যন্ত একটা দূরত্ব আছে, দুইটাই সমান। এটা হচ্ছে L/B, L/5, আর এটা হচ্ছে LB/5, ওটা হচ্ছে LB/5। আর LB বুঝতেই পারতেছো, লং ডিউরেশনের ক্লিয়ার স্প্যানকে মিন করে। LB/5, LB/5, এখন LB/5 ক্লিয়ার স্প্যান ইন লং ডিউরেশন মনে করো 20 ফিট আসলো, তাহলে 20/5 4 ফিট হবে, এটাও 4 ফিট। এন্ড 4 ফিট বসালে স্বাভাবিকভাবে এই মিডিয়াম মাঝের ডায়াগোনালটা সবচেয়ে বড় হবে, তারপরটা আর একটু ছোট হবে, ইকুয়ালি হবে, কিন্তু এখানে তোমরা দেখতে পাইতেছো ঠিক মতো বসায় নাই। নাও কোডে কিভাবে বলছে সেটা গিয়ে আমরা এখন দেখতেছি। কোডে ওই জিনিসটাকে তোমরা দেখতে পাইতেছো, এই যে বসানো হয়েছে, এবং এটাকে সুন্দর করে বসানো হয়েছে। দেখো একটা লিমিট আছে, যে এতটুকু LB/5, এতটুকু L5, ওকে, দুইটা ডিস্টেন্স। তাহলে স্বাভাবিকভাবে আমি যদি ডিস্টেন্স সমান রাখি, তাহলে এইটা সবচেয়ে বড় হবে, এই যে। আর নিচেরটা, এটা হলো নিচের বার। তার মানে আস্তে আস্তে বার ছোট বড় হইতেছে, এই যে ছোট বড় হইতেছে। এইভাবে বার কাটতে হবে হিসাব করে, এবং সুন্দর করে আমি যদি এটাকে রেখা দিয়ে আটকাই দিই, ইউ ক্যান সি এরকম হবে। তো বার ছোট বড় করে এটাকে সুন্দর করে বসাইতে হবে। এভাবে বসাইতে গিয়ে বার নষ্ট হয়, তোমরা দেখতেই পাইতেছো। এই জন্য অনেকে আবার এভাবে বসায়। এক্ষেত্রে প্রতিটা বারের লেন্থ এখানে সুন্দর সমান, ছোট বড় করতে হইলো না আর কি। কিন্তু এখানে খেয়াল করো, ডায়াগোনালি বসাই বা এভাবে বসাই, যে এভাবে বসাই কি এভাবে বসাই, বার কিন্তু ছোট বড় করে হিসাব করে বসাইতে হয়েছে, কারণ এটা ডায়াগোনাল। এভাবে এভাবে শান্ত বসায়, তবে বেস্ট হচ্ছে এইটা, বেস্ট হচ্ছে কি এইটা। এবং মনে রাখতে হবে ডায়াগোনালটা উপরে, আর এইটা হবে নিচে। আর যখন আমরা এইভাবে বসাবো, তখন যে কোনো একটা উপরে নিচে বসালে একই জিনিস। একদম কর্নার প্যানেলের কর্নারে বসানো হয়েছে, এতে করে স্ল্যাবটা ঠিক এই যে আমি রেখাটা আঁকলাম, নৌকার মতন উঠতে গেলে সে কিন্তু আসলে ঠিক এদিক দিয়ে এমনি উপরে উঠে উঠে আসবে এরকম। 3 ডাইমেনশনালি যদি চিন্তা করো, এই অংশটুকু ঠিক আমার, আমার দৃষ্টি যদি এর সাথে থাকে, তাহলে আমার দৃষ্টি বরাবর নৌকার মতন উপরে উঠে আসবে। সেই জন্য এই যাতে উঠে আসতে না পারে, সেই জন্য এই বারগুলিকে ফার্স্ট এবার এই বারগুলো সেগুলিকে আটকাবে, আর এদেরকে ধরে রাখার জন্য এই বার। তাহলে ডায়াগোনাল গুলি হচ্ছে মেইন, যারা এই এই ধরনের টুইস্টিংটাকে আটকাবে। আর এই যে এই বারগুলো হচ্ছে বাইন্ডার, ধরে রাখার জন্য।
তাহলে এখানে আমরা ওই জিনিসটা বলা হয়েছে কর্নার রেইনফোর্সমেন্টের ডেফিনেশনে। Such reinforcement is only used in edge-supported slab, you can see, to prevent the cracks due to twisting moment of exterior corner panel of the rooftop. যেটা আমরা বলেছি যে টুইস্টিং করে উঠে আসতে চায়। A special type of reinforcement is provided at the corner in between top and bottom layers of main reinforcement. Okay, top and bottom layers of main reinforcement. Top and bottom layers বলতে এখানে কিন্তু লং এবং শর্ট ডিরেকশন কে মিন করতেছে। লং শর্ট ডিরেকশন এবং নিচেও লং শট আছে, উপরে লং শট আছে, তার মাঝে দিতে হবে। বাট আমরা ছবিতে যে ভুলটা দেখাইছি, দুইটা ভুল দেখাইছি, আমি আমরা সাইটের ছবিতে নিয়ে যাচ্ছি তোমাদের। এখানে এখানে যে ব্যাপারটাতে কি আছে, ভুলটা আছে এখানে কি ভুলটা আছে, বারের ল্যাং গুলো ঠিক মতো কাটে নাই। ডায়াগোনাল বার একেবারে সেন্টারটা সবচেয়ে বড় হওয়ার কথা, কিন্তু এইটাই হয়ে আছে ছোট। এই যে এখানে শেষ করে দিচ্ছে সে, মেবি লেংথ এই পর্যন্ত, মনে করো এই পর্যন্ত। তার মানে এই ডায়াগোনাল, ওকে আমি যদি যেহেতু এইটাই ডায়াগোনাল, এটা একেবারে সেন্টারে দেখতে পাচ্ছি। ওকে আমি যদি এটাকে এই পর্যন্ত করি তাহলে এতটুকু হবে, আর তাহলে এই মাথা এই পর্যন্ত যাবে, তাহলে এতটুকু হবে। তার মানে এই ডায়াগোনালটা সবচেয়ে বড়, কিন্তু তা দেখতে পাইতেছো ঠিক মতো কাটে নাই, ছোট বড় করে কাটছে। তারপর এখানে একটা যেটা ব্যাপার করছে যে তারা দুই লেয়ারের মাঝে বসাইছে। উপরে একটা লেয়ার আছে শর্ট ডিরেকশন লং ডিরেকশনের, নিচেও কিন্তু লেয়ার আছে শর্ট ডিরেকশন লং ডিরেকশন, তার মাঝে বসাইছে। এটা আবার ঠিক আছে, কিন্তু আগের ছবিতে আবার ভুলটা আছে। কি ভুলটা? এখানে ভালো করে তোমরা যদি তাকাও, এখানে কিন্তু এই যে উপরে আছে লং শট, নিচেও কিন্তু আছে, এই ডিরেকশনে লং শট আছে। দুই লং শটের উপরের লেয়ার এবং নিচের লেয়ারের মাঝে বসাইছে তারা, কিন্তু এখানে তারা কি বসাইছে? উপরে। এবং মাঝের জিনিসটা কি মিন করতে যাচ্ছে এটা তোমরা হয়তো বুঝতে পারতেছো না, সেই জন্য আমরা সাইটের ছবিতে নিয়ে যাচ্ছি তোমাদের। দুই লেয়ারের মাঝে বলতে কি বুঝে, ইউ ক্যান সি। এটা যদি এক সাইড থেকে তোলা হয় নাই, মাঝ থেকে তোলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ লং শটের উপরের লেয়ার আর লং শটের নিচের লেয়ার মাঝে কিন্তু খালি আছে। এটা কর্নারে এরকমটা, কর্নার যখন আমরা কর্নারে চলে যাবো তখনও এরকম একটা খালি দেখতে পাবো। ওই দুই লেয়ারের মাঝে দিতে হবে এটা, কিন্তু আমরা যে ছবিটা দেখাইছি সেটা উপরের যে লং শটের উপরে বসায় রাখছে তারা, উপরে বসায় রাখছে, কিন্তু এটা ভুল। এটা দুই উপরের লেয়ার এবং মাঝের লেয়ারের এই যে জায়গাটা খালি আছে এখানে বসাইতে হবে, কিন্তু বসাইছে তারা উপরে। এই সমস্ত ভুল ভ্রান্তি আছে সাইটে। কোড কি বলছে? কোড বলছে কি ইন বিটুইন। ইন বিটুইন মানে দুইয়ের মাঝে। ইন বিটুইন টপ এন্ড বটম লেয়ার। কোড বলেই দিছে দুই লেয়ারের মাঝে বসাও, কিন্তু সাইটে দুই লেয়ারের তো নিচের লেয়ার তো বাদ, উপরের লেয়ারের উপরে বসাইছে। এক ভুল। সেকেন্ড ভুল কি, লেংথ ঠিক মতো বসায়নি তারা। তারপর আমরা যে বসাবো, এই যে বসাবো খেয়াল করতেছে যে একটা দূরত্ব। আমরা কি করলাম, এখানে একটা বার বসাইলাম, তারপর আরেকটা বার এখানে বসাইলাম, অথবা আমি যদি এভাবেও বসাই, তারপর আরেকটা বার যে বসাইলাম, এই যে দূরত্ব তারও তো একটা স্পেসিং লাগবে। কত স্পেসিং? এটা যদি বলা না থাকে তাহলে এক একজন এক এক স্পেসিং দেওয়া শুরু করবে। কোড কি এবং শুধু তাই না, কত নম্বর বার দিব ওইটা তো আমার জানতে হবে, 3 নম্বর না 4 নম্বর। কোড কি বলতেছে, দি সাইজ মানে কত নম্বর তোমরা দিবা, স্পেসিং কত দূরে দূরে দিবা, সেটা কিভাবে পাবা? উইল বি সেম, একই রকম হবে ফর দি ম্যাক্সিমাম পজিটিভ স্টিল ইন মিডল স্ট্রিপ, ওকে, of the slab considering both directions. পজিটিভ স্টিল আমরা জানি মিড স্পানই থাকে। ওকে, আমরা শর্ট ডিরেকশনের পজিটিভ স্টিল ইন মিড স্পানে জানবো, লং ডিরেকশনেরও পজিটিভ স্টিল মিড স্পানে জানবো। ওখানে যদি আমরা নাম্বার 3 ইউজ করি এবং স্পেসিং যদি কথার কথা 4 ইঞ্চি করে দেই, তাহলে এগুলো
এগুলো 3 নম্বর হবে এবং 4 ইঞ্চি দূরে দূরে হবে, বা এতটুকু 4 ইঞ্চি অথবা এটাও 4 ইঞ্চি। আমরা যদি এভাবে বসাই, এখান থেকে এতটুকু 4 ইঞ্চি অথবা এখান থেকে এতটুকু 4 ইঞ্চি, মানে দুইটাই সেম ইঞ্চি হবে। তাহলে সাইজটা কোত্থেকে পাইতেছি আমরা? লং ডিরেকশন, শর্ট ডিরেকশন দুইটারই কিন্তু মিড স্পানের স্টিল বের করব। ওয়ান স্ল্যাবে তোমরা দেখছো আগে আমরা মিড স্পানের স্টিল বের করছি, স্পেসিং দিয়েছি, তারপর এটা অল্টারনেট ক্র্যাঙ্ক করে নিয়ে গেছি ইন্টারো নেগেটিভ অথবা এক্সট্রো নেগেটিভ, ওগুলো হচ্ছে নেগেটিভ স্টিল। তো এখানে পজিটিভ স্টিল বলা হয়েছে, তার মানে মিড স্প্যান, লং বা শর্ট। মনে করো আমরা লং ডিরেকশনে নাম্বার 3 4 ইঞ্চি দূরে দূরে দিচ্ছি, আর শর্ট ডিরেকশনে যখন আমরা গেলাম মিড স্পানে নাম্বার 3 পাইছি, কিন্তু স্পেসিং আসছে 3.5 করে, 3.5 করে। তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? যার স্পেসিং কম সেটা কিন্তু ম্যাক্সিমাম, তার মানে এটা হবে ম্যাক্সিমাম। তাহলে আমরা এখানে যে বারগুলো বসাবো সাইজ হবে 3 নম্বর, দূরত্ব হবে 3.5 করে। সেটা এভাবে বসাই কি এভাবে বসাই? সো আমরা ডিজাইন কনস্ট্রাকশনে কিছু অংশ পড়ে নেই। মিনিমাম স্ল্যাব থিকনেস হবে 3.5 ইঞ্চি। বিম কানেক্টেড স্ল্যাব আমরা ডিজাইন করার সময় যে থিকনেস পাবো সেটা কিন্তু মিনিমাম 3.5 ইঞ্চির উপরে থাকতে হবে। এবং আমরা এটাও বলেছি যে ইন এ সাপোর্টেড স্ল্যাব সিস্টেম শর্ট ডিউরেকশন পজিটিভ মেইন রেইনফোর্সমেন্ট এট মিড স্প্যান আর প্লেসড বিলো দি লং ডিউরেকশন বার্স। কারণ শর্টটা আগে বসবে, লংটা উপরে বসবে, এটাই বলা হয়েছে। পরের পয়েন্টটা কি? ডিউ টু প্রেজেন্স অফ বিমস it is possible to provide variable thickness for different panel in an A supported floor system. কিরকম? মনে করো কথার কথা অজস্র প্যানেল থাকে, এক প্যানেলের এক এক থিকনেস দেওয়া সম্ভব। আমি এই ছবিটা দেখাচ্ছি। মনে করো এটা ক্লাসরুম 601, আর এই মাঝে একটা বিম, এই যে বিম, পরের পাশে একটা রুম আছে 603, বি 603, মাঝে কি ওয়াল আছে, মনে করো এই যে ওয়াল, এটা এক ক্লাসরুম, পাশে আর একটা ক্লাসরুম, ওয়ালের উপরে এই যে একটা বিমও আছে। তোমরা দেখতে পাইতেছো 603 নম্বর ক্লাসের স্ল্যাব থিকনেস মনে করো কথার কথা 5 ইঞ্চি, আর 601-এর ক্লাসরুমের স্ল্যাবের যে থিকনেস এটা 7 ইঞ্চি। এই যে থিকনেস ভ্যারি করতেছে কারণ স্ল্যাব ছোট হলে থিকনেস ছোট, বড় হলে থিকনেস বড়। মনে করো 601 নম্বর রুমটা অনেক বড়, 603 নম্বর রুমটা অনেক ছোট, সুতরাং থিকনেস আসছে কত? 5, পাশেরটা কত হচ্ছে 7। খেয়াল করে দেখতে পাইতেছো বাম পাশে 601-এর থিকনেস 7, ডান পাশে 603-এর থিকনেস 5, এবং কিন্তু উপরের যে ফ্লোর এটা কিন্তু একেবারে, এটা কিন্তু কম বেশি কোথায় হচ্ছে? সিলিং এ। সিলিং মানে আমরা রুম থেকে যেটা উপরে দেখতে পাই, এখানে খেয়াল করে দেখো সিলিং অনেক উপরে, আর এখানে সিলিংটা নিচে। এর অর্থ 601-এর রুম হাইটটা কম হবে, 603-এর রুম হাইট বেশি হবে, 5 ইঞ্চি 7 ইঞ্চি। ডান পাশের প্যানেল 5 ইঞ্চি দিয়ে ঢালাই হবে, আর বাম পাশের প্যানেল 7 ইঞ্চি দিয়ে ঢালাই হবে। কিন্তু যারা উপরে ফ্লোরে থাকবে তারা এটা টের পাবে না, কারণ উপরে ফ্লোরে যারা আছে দেখো এটা আবার সমান। যারা নিচের ফ্লোরে থাকবে তারা শুধু সিলিং কম বেশি দেখতে পারবে, তারপরেও সে বুঝতে পারবে না। ইভেন 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 মনে করো পুরাটাই 600, এটা হলো 601, এটা 603, কথার কথা, কিন্তু মাঝে ধরো কোনো ওয়াল নাই, এই ওয়াল যদিও না থাকে তারপরেও কিন্তু 601-এর মানুষরা এবং 603-এর মানুষরা কিন্তু বুঝতে পারবে না যে এটা 5 ইঞ্চি পুরু আর এটা 7 ইঞ্চি পুরু। কেন? কারণ আছে, কারণ এই বিমটার কারণে। এই বিমটার কারণে দুই পাশে দুই প্যানেলের দুই রকম থিকনেস আছে, যেটা চোখে ধরা পড়বে না। কিন্তু ফ্ল্যাট প্লেটে এটা সম্ভব হয় না, কারণ ফ্ল্যাট প্লেটে কিন্তু দুই প্যানেলের মাঝে কোনো বিম নাই, যদি না থাকার কারণে এই জন্য মোটা থিকনেস পুরাটা জুড়ে ঢালাই দেওয়া হয়। মনে করো 7 ইঞ্চি একটা প্যানেলের থিকনেস পাইলো আর একটা 5 ইঞ্চি পাইলো, কিন্তু ঢালাই হবে পুরাটা ফ্লোর 7 ইঞ্চি দিয়ে, যতগুলো প্যানেলই থাকুক না কেন বড়টা দিয়ে ঢালাই হয়। কিন্তু বিম কলাম স্ল্যাবে এক এক প্যানেল এক এক রকম হতে পারে। তো আমরা তোমাদের সাইটের আরেকটা ছবি দেখাচ্ছি, যেখানে প্যানেলের প্রচুর পরিমাণে প্যানেল থাকলেও সেটা কোথায় ইম্প্যাক্টটা করতেছে।
ওকে, এখানে দেখো অনেক প্যানেল। এটা এটা একরকম থিকনেস, এটা আরেক রকম, এটার থিকনেস সবচেয়ে বেশি হবে কারণ অনেক বড় প্যানেল। এটারটা সবচেয়ে ছোট হবে কারণ এটা ছোট প্যানেল। তারপরে এটা একটু ধরো এই প্যানেল থিকনেস 7 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, কথার কথা এটা 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি। ঢালাই হবে কিন্তু এটা 4 ইঞ্চি পুরু, এটা 4 ইঞ্চি পুরু, এটা 5 ইঞ্চি পুরু, এটা 7 ইঞ্চি পুরু, কিন্তু কেউ এই উপরের ফ্লোরটা একই লেভেলে থাকলেও যারা নিচের ফ্লোরে সিলিং উঁচু নিচু দেখতে পারবে না, কারণ 5 ইঞ্চি এবং 7 ইঞ্চির মাঝে এই যে বিম থাকার কারণে এই গ্যাপটা চোখে পড়বে না। তদ্রুপ ভাবে এই 5 ইঞ্চি আর 4 ইঞ্চির এই গ্যাপ চোখে পড়বে না দুই পাশ মাঝে একটা বিম থাকার কারণে। এবং এতে করা হয় কি আমাদের ইকোনমিক হয়। 5 ইঞ্চি পুরু স্ল্যাব ঢালাই দিতে কম কংক্রিট খরচ হবে, 7 ইঞ্চি পুরু স্ল্যাব দিতে আরো বেশি খরচ হবে। এখন ফ্ল্যাট প্লেটে যেহেতু বিম থাকে না, তখন সমস্ত প্যানেলের মধ্যে দেখা হয় সবচেয়ে বড় থিকনেস কার, দেখলো যে ওকে 7 ইঞ্চির। যেহেতু বিম নাই তখন পুরাটা ফ্লোর এই 7 ইঞ্চি দিয়ে ঢালাই দেওয়া হবে। কিন্তু এটা যদি বিম কলাম হইতো তাহলে আমি এটাকে 4 এটাকে 5 দিয়ে ঢালাই দিতাম, আমার খরচ কমতো। এই যে খরচের একটা ব্যাপার স্যাপার থেকে যায় ফ্ল্যাট প্লেট স্ল্যাবে। লাস্টে আমরা ইফেক্টিভ ডেপথের ব্যাপারটা দেখাই দিচ্ছি, যদিও এটা তোমরা জানো হাউ টু ক্যালকুলেট। এইচ বের করার সময় ইফেক্টিভ ডেপথ আমার দুইটা লাগবে কারণ লং শর্ট বার দুইটা আছে। ইফেক্টিভ ডেপথ ইন শর্ট ডিরেকশন যেটা ডিএস, এইচ মাইনাস ক্লিয়ার কভার এখানে 1 ইঞ্চি, আর লং ডিরেকশনে ক্লিয়ার কভার হচ্ছে কি 1.5 ইঞ্চি। তোমরা জানো যে যতগুলো ফ্লোর আছে তার কংক্রিট কভার 3/4 ইঞ্চি, রুফটপেরটা হচ্ছে 1 ইঞ্চি। নাও দেখো ডিএস এর হিসাবটা দেখো, লাল বারটা হচ্ছে শর্ট ডিরেকশন আর কালো বারটা হচ্ছে লং ডিরেকশন। এখন আমরা যদি লাল বার মানে শর্ট ডিরেকশন বারের ইফেক্টিভ ডেপথ বের করতে চাই, এখানে তার স্ট্র্যাপ নাই, একটা লেয়ার। আমরা কি করব, নিয়ম অনুযায়ী বিমে তোমাদেরকে শিখেছে এখানে একটা সেন্টার নিব, সেন্টার থেকে উপর পর্যন্ত যাব। এটাই কি ইফেক্টিভ ডেপথ ইন শর্ট ডিরেকশন। আর টোটালটা কত ছিল, টোটালটা আমার কি এইচ। এখন এইচ থেকে কতটুকু বাদ দিব তাহলে, এই এতটুকু। এর মধ্যে কে আছে, এই যে কংক্রিট কভার 0.75, মানে 3/4 ইঞ্চি। এই যে আবার এই এই শর্ট ডিউরেশন বারটা যদি 4 নম্বর হয়, তার ডায়ামিটার কত 0.5, তাহলে হাফ নিলে হয় 0.25। তাহলে 0.75 এর সাথে 0.25 করলে আমরা কি এই সেন্টার পর্যন্ত চলে আসি, তার মানে 1 ইঞ্চি ক্লিয়ার কভার। না আসো লং ডিউরেশনের যে কালা বার, এখানে একটা সেন্টার করলাম, এখান থেকে চলে যাব উপরে, এটাই হবে লং ডিরেকশনের কি ইফেক্টিভ ডেপথ। তাহলে বাদ দিতে হবে কতটুকু, এতটুকু। এতটুকু তোমাকে বাদ দিতে হবে। এর মধ্যে কারা কারা আছে, নিচে আছে কংক্রিট কভার 0.75 ইঞ্চি, তারপরে যে লাল বারের ডায়ামিটার, এটা যদি 4 নম্বর ধরো তার ডায়ামিটার কত 0.5, তাহলে 0.75 আর 0.5 হয় 1.25। তারপর উপরের যে লং ডিরেকশন তারও তো হাফ বাদ দিতে হবে, এটাও 4 নম্বর ধরে নাও, তাহলে হাফ হবে কত 0.25। তাহলে 1.25 আর 0.25 কত হয়, এই যে 1.5 ইঞ্চি। তো এই মেকানিজম আমরা বহুত আলাপ করেছি, ওয়ান ওয়ে স্ল্যাবেও করেছি, বিমও করেছি, সব তোমরা জানো হাউ টু ক্যালকুলেট দি ক্লিয়ার কভার। সো আশা করি তোমরা বুঝে যাবা। তো আজকে আমরা পুরো ডিসকাশনটা এখানে শেষ করলাম, নেক্সট ক্লাসে আমরা ডিজাইন শুরু করব।